10টার খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখতে হচ্ছে বেআইনি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন 31শে জুলাই স্বাস্থ্যমন্ত্রী। 31শে জুলাই নির্দেশের পরই পদক্ষেপ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের 4 দিনের মধ্যে পদক্ষেপ। কি পদক্ষেপ নেওয়া হলো আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, তবে তার আগে আরো একবার জানাবো 31শে জুলাই ঠিক কি নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমি এখানে একটা রিপোর্ট পেয়েছি যে এখানে যেসব বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক চলছে তাদের অনিয়ম বেনিয়ম আছে। সিওমএইচ সাহেবকে দায়িত্ব দিয়েছি বন্ধ করে দিন, ওরা প্রমাণ করবে ওরা ন্যায্য এবং নিয়ম মেনেছে কিনা। স্যার উল্টোকে আগে কাগজ পরে আগে বন্ধ পরে কাগজ। উনি কালকে থেকে শুরু করবেন প্রত্যেকটাকে ছাড়বেন, কোনো দালালিতে পয়সা দেবেন না, যেখানেই যাচ্ছেন দালালিতে পয়সা দেবেন না। অ্যাম্বুলেন্স বা ডায়াগনস্টিক এখানে প্রত্যেকটা পরিষেবা আছে, একটু সময় দিন। সবার কালকে এই রিপোর্ট দরকার হয় না। 31শে জুলাই থেকে এই নির্দেশে দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, আর তার 4 দিনের মধ্যে পদক্ষেপ। কি পদক্ষেপ নেওয়া হলো সুজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো এই বিষয়ে। সুজিত, তবে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের পরপরই কড়া পদক্ষেপ। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার 28টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং শোকজ নোটিশ দিল প্রশাসন। এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ মেনে যেটা তিনি বলেছেন, আগে ঝাঁপ বন্ধ করতে হবে, তারপর শোকজের উত্তর দিতে হবে এবং তাদেরই প্রমাণ করতে হবে তারা ঠিক না তারা ভুল। এই যে বিষয়টি, সেটা 3 দিনের জেলা সফরে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে, এবং তিনি এসে হলদিয়া থেকে শুরু করে দীঘা, তমলুক, নন্দীগ্রাম, এগরা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সরজমিনে দেখছিলেন, পরিদর্শন করছিলেন। সেখানেই বিভিন্ন অভিযোগ আছে এইসব নিয়ে, এবং তখনই কিন্তু তিনি কড়া ভাষায় সমালোচনা করেছিলেন, কড়া বার্তাও দিয়েছিলেন, নির্দেশও দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে 31 তারিখ নির্দেশ দিয়েছেন। আজকে 4 দিনের মধ্যেই দেখা গেল যে স্বাস্থ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার 28টি বেআইনি সেন্টার চিহ্নিত করে তাদের শোকজ নোটিশ পাঠিয়েছেন সিওমএইচ, এবং সঙ্গে এটাও নির্দেশ দিয়েছেন যে তারা এখন ঝাঁপ বন্ধ রাখবেন ওইসব সেন্টারগুলিতে যেগুলির বিরুদ্ধে অভিযোগ। সেখানে খেজুরির কলাগেছিয়া থেকে আরম্ভ করে কাঁথির দারুয়া থেকে আরম্ভ করে একেবারে 31শে জুলাই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ, 4 দিনের মধ্যেই পদক্ষেপ। বেশ, গত সপ্তাহে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের জেলার প্রায় সবকটা হসপিটাল ঘুরে দেখেছেন, যথেষ্ট খুশি হয়েছে। কিন্তু উনি একটা আমাদের নির্দেশ দিয়েছিলেন যে প্রাইভেট ল্যাবরেটরি ইনভেস্টিগেশন সেন্টার যেগুলো রয়েছে সেইগুলোতে একটা চটজলদি ইনকোয়ারি করা এবং কাগজপত্র যদি সঠিক না থাকে সেইগুলোকে ইমিডিয়েট ক্লোজ করা। 28টা ডায়াগনস্টিক সেন্টার যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তারা এই ব্যবসাটা করে যাচ্ছে। ক্লোজার নোটিশ ইস্যু করেছি, থানাকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এটা দেখভাল করে যে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে না খুলতে পারে। আমরা তাদেরকে শোকজ নোটিশ ধরালাম, এবং যতক্ষণ না তারা সদুত্তর দিতে পারছে, যতক্ষণ না তারা সঠিক কাগজপত্র মানে বৈধ কাগজপত্র তারা তৈরি করছে, ততক্ষণ কিন্তু আমরা এটা বন্ধ রাখার কথা বলেছি। জেনজিকে পাশে পেতে এবার আসরে আরএসএস। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তের 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সংঘ প্রধান মোহন ভাগবত। 2021 সালের পর এই প্রথমবার এত বড় মঞ্চে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘ প্রধান। বর্তমান পরিস্থিতিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ, জেনজির আন্দোলনে উত্তাল হয় দিল্লির যন্তর মন্তর। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার জেনজিদের মন বুঝতে আসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। जंजी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है। মন বুঝতে হবে জেনজির, এই বার্তা আগেই দিয়েছিলেন মোহন ভাগবত। এবার তিনি নিজে কথা বলবেন 15 থেকে 19 বছরের 2000 পড়ুয়ার সঙ্গে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠান, উদ্যোক্তা ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস। দেশের 100 শহরের ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘ প্রধান।
2021 সালের পর ফের এত বড় মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা। আজকের প্রজন্মের সামনে প্রযুক্তি বেশি এসেছে, তথ্য বেশি এসেছে, টেকনোলজি এবং ইনফরমেশন বেশি আছে, সেই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বেশি আছে। তাই দেশের উন্নয়নের জন্য অবশ্যই এই ধরনের পারস্পরিক বোঝাপড়া এবং তাদের প্রয়োজন, তাদের ভাবনা, তারা কিভাবে দেশের জন্য ভাবে সেটা বোঝা উচিত। পূজনীয় সরসংঘচালকজির এই যে কার্যক্রম, সেটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক পক্ষই পৌঁছানোর চেষ্টা করছে জেনজির কাছে, এবং যে বার্তা মোহন ভাগবত ঠিক ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার আগে বলেছে যে এদেরকে বোঝাতে হবে, এদের ইমোশনকে বুঝতে হবে, এদেরকে নির্দেশ আদেশ বা ডিকটেট করলে চলবে না। আর যেহেতু 2029-এর ভোট ব্যাংক যদি দেখা যায়, সেখানেও এরা বড় ফ্যাক্টর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সব পক্ষই, অর্থাৎ বিজেপির তরফ থেকেও আমরা যেরকম দেখতে পাচ্ছি তারা জেনজির কাছে পৌঁছে যাচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন। आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्नों को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলই চাইছে জেনজির মন ছুঁতে, রিল বানিয়ে সরাসরি ছাত্রদের মাঝে পৌঁছে গিয়ে রকমারি উদ্যোগ। কিন্তু কেন? 2029-এর ভোটে এই জেনজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখন যারা মিলেনিয়াল আছে, অর্থাৎ যারা 1997-এর আগে জন্মগ্রহণ করেছে, সেই যারা রয়েছেন তাদেরকে ছাপিয়ে যাবে জেনজি। আরেকবার বলে দিই, মিলেনিয়াল কারা? মিলেনিয়াল হচ্ছে 1997-এর আগে যাদের জন্ম, 81 থেকে 97-এর মধ্যে হচ্ছে মিলেনিয়াল, এবং 97 থেকে 2012-র মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে জেনজি। পরিসংখ্যান বলছে পরবর্তী লোকসভা ভোটের সময় মানে 2029-এ ভারতের জেনজির জনসংখ্যা প্রায় 38 কোটি ছুঁয়ে ফেলবে। দেশের প্রতি 4 জন ভোটারের একজন হবেন জেনজির প্রতিনিধি। 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা পৌঁছবে প্রায় 26%। যাঁরা দেশের ভবিষ্যৎ, দেশ পরিচালনায় তাঁদের সঙ্গে নিয়ে চলতে চায় সংঘ। নিউজ 18 বাংলা। বেঁচে থাকাকালীন লড়াই, মৃত্যুর পরেও লড়াই, কবরের মাটি পেতেও লড়তে হয়েছিল বেগম রোকেয়াকে। কলকাতায় মৃত্যু, সমাধিস্থ সোদপুরে। রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানালেন তসলিমা নাসরিন। নারী মাথা তুলে দাঁড়ালেই ধর্মকে অস্ত্র বানিয়ে এগিয়ে আসেন অনেকে। সেই অস্ত্রের আঘাতে নারীর মাথা চূর্ণ হয়ে যায়। ধর্মান্ধতা, পুরুষতন্ত্র, মৌলবাদ, এই তিনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের বহ্নিশিকা বেগম রোকেয়া। প্রতিবাদী এই বাঙালিনী জীবনের শেষ সময়টা কাটিয়েছেন কলকাতায়। সেখানেই মারা যান। অনেকেই বলেন, রোকেয়ার কলমের ধারে ক্ষুব্ধ ছিল রক্ষণশীল সমাজ। গোঁড়া মুসলিমদের একাংশ তার দেহ কবর দিতে বাধা দেয়। কলকাতায় শেষ মাটিটুকু পাননি রোকেয়া, ফিরতে পারেননি নিজের মাটিতেও। শোনা যায় তখন এক ব্যক্তি এগিয়ে আসেন, তার বাগান বাড়িতেই কবর দেওয়া হয় রোকেয়াকে। তার মৃতদেহ এই পানিহাটিতে নিয়ে আসা হয়। তারই অন্যতম এক আত্মীয়, তার পারিবারিক বাগান বাড়ি ছিল এই পানিহাটিতে, এবং সেখানে এসে তাকে কবরস্থ করা হয়েছিল। তারই আত্মীয় হবিবুল্লাহ বাহার চৌধুরীর বক্তব্য থেকে এটা বোঝা যায় যে সেই দিনে এমন কিছু ঘটেছিল যেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, এবং সেই কারণেই রোকেয়ার মৃতদেহ কলকাতাতে সমাহিত করা যায়। বেগম রোকেয়ার দেহ কোথায় সমাধিস্থ করা হবে তা নিয়ে হইচই। ঠিক হয়, কলকাতা থেকে দেহ আনা হবে উত্তর 24 পরগনার সোদপুরে, পানিহাটিতে এক জনৈক ব্যক্তির জমিতে। তিনি শেষ মাটি দেন রোকেয়াকে। সেই মাটিতেই পরবর্তীকালে মাথা তুলে দাঁড়ায় পানিহাটি বালিকা বিদ্যালয়। আজও স্কুল প্রাঙ্গণেই রয়েছে বেগম রোকেয়ার সমাধি। 19 বছর পর তসলিমা এসেছেন কলকাতায়। মঙ্গলবার যান পানিহাটি বালিকা বিদ্যালয়। বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান করেন, রোকেয়ার শেষ মাটিতে শ্রদ্ধা জানান।
ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, নারী বিদ্বেষী যে পুরুষতান্ত্রিক সমাজের সমালোচনা করেছিলেন। মৌলবাদী ধর্মান্ধ লোক মুসলিম সমাজের, ওরা কলকাতায় তার কবর দিতে দেয়নি। তখন পানিহাটিতে একজন প্রগতিশীল মুসলমান জায়গা ছিল, সেই জায়গা তিনি দিয়েছিলেন যেন খুব গোপনে তার লাশ যেন পানিহাটিতে বেগম রোকেয়াকে কবর দেওয়া হয়। রাতের অন্ধকারে তাকে এখানে কবর দেওয়া হয়েছিল। কি তিনি মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছিলেন, আমিও মৌলবাদীদের বিরুদ্ধে লিখি এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই আজকে আমি তার সৌধে আজকে সম্মান জানাতে এলাম তাকে। এখানে আসার পেছনে যে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। কারাগারে বন্দিগণ প্রায় লৌহ নির্মিত বেড়ি পড়ে, আমরা স্বর্ণ রৌপ্যর বেড়ি পড়ি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি। সে যুগ হোক কিংবা এ যুগ, স্বাধীনতার জন্যে যে নারী গর্জে উঠেছেন তাকেই দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে সমাজের একটা অংশ। কিন্তু লড়াই বেঁচে থাকে মৃত্যুর পরেও, তাসলিমার কলমে, পানিহাটির গঙ্গার পাড়ে। নিউজ 18 বাংলা। প্রতিবাদীর কলমের ধার শিখিয়েছে নারীর অধিকার। সেদিনের রোকেয়া, আজকের তাসলিমা, বাঙালির গর্বের নাম, দুই প্রজন্মের লড়াইয়ের নাম। তিনি তখন শেষ শয্যায়, পাশের টেবিলে খোলা পড়েছিল নারীর অধিকার। 1880 তার জন্মের সাল, নারী জাগরণে বিপ্লবের মশাল, তিনি বেগম রোকেয়া। 1880 জন্মের সাল, রংপুরে হলো নতুন সকাল। সে যুগের বেগম রোকেয়া, এ যুগের তাসলিমা নাসরিন, দুজনেই লড়াই করেছেন স্রোতের বিপরীতে। সমান অধিকারের জন্য লড়াই, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, যা কিছু রক্ষণশীল তার বিরুদ্ধে লড়াই। রোকেয়া খাতুন রক্ষণশীল মুসলিম ঘরের মেয়ে। বাবা কখনো স্কুলে পাঠাননি, স্কুল কলেজের গণ্ডি পেরোনো হয়নি রোকেয়ার। কিন্তু জ্ঞানের আলো থামায় কে? বাংলা, হিন্দি, উর্দু, আরবি ছিল নখদর্পণে। দিদি করিমুন্নেসা শিখিয়েছিলেন বাংলা, দাদা ইব্রাহিম শিখিয়েছিলেন ইংরেজি। দাদাকে উৎসর্গ করে পদ্মরাগে রোকেয়া লিখেছিলেন, পিতা মাতা গুরু শিক্ষক কেমন হয় আমি কেবল তোমাকেই জানি। রোকেয়ার বিয়ে হয় মাত্র 16 বছর বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের সঙ্গে। স্ত্রীর সাহিত্য চর্চায় তিনি উৎসাহ যোগান। 1902 সালে রোকেয়ার কলমে জন্ম নেয় পিপাসা। তারপর একে একে মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। রক্ষণশীল সমাজের বিরুদ্ধে রোকেয়ার অস্ত্র ছিল কলম। 100 বছরেরও আগে তিনি নারী স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। ইংরেজিতে লিখেছিলেন ইউটোপিয়ার উপন্যাস সুলতানাস ড্রিম। সুলতানার স্বপ্নে হাজারো সুলতানারা স্বপ্ন বুনেছিলেন, এক কল্পবিজ্ঞানের গল্প বুনেছিলেন, যেখানে মেয়েরা রাজ্য চালনা করেন আর পুরুষরা থাকেন অন্দরমহলে। রোকেয়ার সবচেয়ে চর্চিত সৃষ্টি অবরোধবাসিনী, পর্দা প্রথার বিরুদ্ধে অগ্নিশিখা। আপনি জানতেন অবরোধ হয় মেয়েদের জন্য, অবরোধ নয়। যিনি নিজে স্কুলের গণ্ডি পেরোননি, সেই তিনিই প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের স্কুল। 1911 সালে স্বামীর নামে শাখাওয়াত মেমোরিয়াল। ওনার প্রাণের স্কুল ছিল এটা। 1911-য় আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়। তো সেই সময় একজন সম্ভ্রান্ত মুসলমান নারী, তিনি
কি সাংঘাতিক সংগ্রাম করে যে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা বোধহয় মানে আমাদের এখনো ভাবতে গেলে অবাক হতে হয় যে সত্যি কি করেছে, কি করে এই মানে স্রোতের পুরো বিপরীতে গিয়ে উনি এটা করেছিলেন আবার মেয়েদের জন্য। এটা তো সমাজের যারা লাল চোখ নিয়ে বসে থাকে, স্পেশালি যারা মেয়েদেরকে চায় যে তারা ঘরেই থাকুক, ওই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে থাকুক, তাদের জন্য তো খুব কষ্টের জায়গা একটা। যত পড়বে, যত শিখবে, তত জানবে, জানলেই প্রশ্ন করবে, এবং প্রশ্নটা কাকে করবে? সমাজকে করবে। যাদের বাবা মায়েদের মধ্যে এই সচেতনতাটা নেই, যে এখনো তৈরি হয়নি যে আমার ছেলে হলে আমার সুবিধে, ছেলেকে আমি বেস্ট এডুকেশন দেব, সব কিছু ভালোটা দেব, মাছের মুড়োটা তার পাতে দেব, দুধটা সে খাবে। মেয়ে তো বিয়ে দিয়ে দেবো একটা সার্টেন টাইমের পরে, ও তো আমার রোজগার করে খাওয়াতে পারবে না, ওর ওপর আমি কেন এত টাকা ইনভেস্ট করব। 9 ডিসেম্বর 1932 বেগম রোকেয়ার প্রয়াণ। সমাজের অভিঘাত সামলে কলমে প্রতিবাদ, কুসংস্কারের অন্ধকার কাটিয়ে মুক্তির আলো। প্রতিবাদী এই বাঙালিনীর দেহ ঘরে ফেরেনি, কলকাতাতেও সমাধিস্থ করা হয়নি। বহু চেষ্টার পর উত্তর 24 পরগনার সোদপুরে কবর দেওয়া হয় বেগম রোকেয়াকে। রোকেয়ার শুরু করা লড়াই আজও চলছে তসলিমার কলমে। তসলিমা লিখছেন, লড়ছেন। 19 বছর আগে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে। অবশেষে কলকাতায় ফিরতে পেরেছেন তসলিমা। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। 19 বছর পর তসলিমা ফিরতে পেরেছেন। মৃত্যুর পর কলকাতায় মাটি পাননি বেগম রোকেয়া, কিন্তু রোকেয়া শিখিয়েছেন রুকনা নেহি হ্যায়। নিউজ 18 বাংলা।